ধরুন বাইরে প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস রয়েছে, তো তখন সাধারণত প্রথমেই কি করা হয়? মানে রান্নাঘরের মজুদটা একটু চেক করা হয়, তাই তো? চাল বা প্রয়োজনীয় জিনিসপত্র পর্যাপ্ত আছে কিনা। হ্যাঁ, একদম তাই। আর পশ্চিম এশিয়ার যে বর্তমান যুদ্ধ পরিস্থিতি, তার কারণে ভারত সরকার কিন্তু ঠিক এই কাজটাই করছে এখন। ঠিক। তো আজকের এই বিশ্লেষণে আমরা মূলত সরকারি কিছু তথ্য আর মজুদ পরিস্থিতি নিয়ে কথা বলবো, আর সেই সাথে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সতর্কবার্তার পেছনের আসল অর্থটা আসলে কি সেটাও একটু খুঁজে দেখার চেষ্টা করব। আসলে বিশ্বায়নের যুগে এক প্রান্তের অস্থিরতা খুব দ্রুত অন্য প্রান্তে মানে আমাদের দৈনন্দিন অর্থনীতিতে প্রভাব ফেলে। আন্তর্জাতিক সাপ্লাই চেনের ওপর এই যুদ্ধের প্রভাব কতটা পড়বে সেটা আগেভাগেই পরিমাপ করাটা এখন সবচেয়ে বেশি জরুরি। একদমই। আর ওই যে রান্নাঘরের মজুদ চেক করার কথা বলছিলাম, সরকারও কিন্তু তাদের ভাড়ার মেপে দেখছে। পেট্রোলিয়াম মন্ত্রীর দেওয়া পরিসংখ্যানগুলো দেখলে বোঝা যায়। হ্যাঁ, ওনার মতে ভারতের কাছে বর্তমানে 69 দিনের অপরিশোধিত তেল আর 45 দিনের এলএনজি মজুদ আছে। বাপরে, 69 দিন! হ্যাঁ, আর শুধু তাই নয়, রান্নার গ্যাসের সরবরাহ ঠিক রাখতে এলপিজি উৎপাদন দৈনিক ৩৫ বা ৩৬ হাজার টন থেকে ১,৫৪,০০০ টন করা হয়েছে। উদ্দেশ্যটা হলো বাজারে যেন এখনই কোনো আতঙ্ক তৈরি না হয়। আচ্ছা, কিন্তু এখানেই তো একটা খটকা লাগছে। মানে ৬৯ দিনের মজুদ শুনতে সাময়িকভাবে বেশ আশ্বস্ত করার মতো হলেও আন্তর্জাতিক সাপ্লাই চেন যদি দীর্ঘ সময়ের জন্য সত্যি ভেঙে পড়ে, সেটাই আসল প্রশ্ন। হ্যাঁ, মানে তখন কি এই কয়েক মাসের মজুদ আসলেই যথেষ্ট হবে? এটা কি কেবল একটা সাময়িক ভরণ, ব্যান্ডেড নয়? একদম সঠিক পয়েন্ট। আসলে এই যে ৬৯ দিনের মজুদের কথা বলা হলো, এটা মূলত একটা বাফার, মানে সাময়িক একটা ঢাল আর কি। এই সময়টা সরকারকে বিকল্প সরবরাহকারী খোঁজার সুযোগ দেয়। কিন্তু আসল সংকটটা তো শুধু সরবরাহের নয়, তাই না? না, সমস্যাটা তৈরি হয় দামের জায়গায়। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তো আন্তর্জাতিক বাজারে তেলের দাম একেবারে আকাশ ছোঁয়া হয়ে যায়। আর ঠিক এই কারণেই হয়তো সরকার একই সাথে তেলের চাহিদা কমানোর দিকে নজর দিচ্ছে। মানে এখান থেকেই প্রধানমন্ত্রীর ওই অদ্ভুত পরামর্শগুলোর প্রসঙ্গ আসে। হ্যাঁ, ওই যে অপ্রয়োজনীয় বিদেশ যাত্রা বা বিদেশে গিয়ে ডেস্টিনেশন ওয়েডিং আপাতত স্থগিত রাখার ব্যাপারটা। ঠিক। পাশাপাশি সোনা কেনায় সংযম অবলম্বনের কথাও বলা হয়েছে। মানে ইতালিতে গিয়ে রাজকীয় বিয়ে করার শখের সাথে আন্তর্জাতিক বাজারে তেলের সংকটের সম্পর্কটা ঠিক কোথায়, এটা ভাবতেই তো বেশ মজার লাগে। আপাতদৃষ্টিতে অদ্ভুত লাগলেও এর মধ্যে কিন্তু অর্থনীতির খুব সাধারণ একটা হিসাব আছে। দাঁড়ান, তার মানে কি এই যে বিদেশ ভ্রমণে বা সোনা কেনায় যে বিপুল পরিমাণ ডলার খরচ হয়, সরকার চাইছে সেই ডলারটা এখন বাঁচিয়ে তেলের জন্য জমিয়ে রাখতে? একদম ঠিক ধরেছেন। ভারতকে তার অপরিশোধিত তেলের সিংহভাগই তো আমদানি করতে হয়, আর আন্তর্জাতিক বাজারে তার দাম মেটাতে হয় ডলারে। ও আচ্ছা। হ্যাঁ, এখন তেলের দাম যদি হু হু করে বাড়ে, তখন তো দেশের ডলারের রিজার্ভটা বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি, যাতে পরবর্তীতে ওই মহামূল্যবান জ্বালানি কেনা সম্ভব হয়। ব্যাপারটা সত্যি দারুণ ইন্টারেস্টিং। সরকার ডলার বাঁচানোর চেষ্টা করছে ঠিকই, কিন্তু আন্তর্জাতিক বাজার যদি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তবে কি হবে? তখন তো একটা ডোমিনো এফেক্ট শুরু হয়ে যাবে। মানে সাধারণ মানুষের পকেটে বড়সড় টান পড়াটা অব্যাধারিত। নিশ্চিতভাবেই। সরকার ভর্তুকি দিয়ে হয়তো কিছুদিন দাম ধরে রাখতে পারে, কিন্তু অপরিশোধিত তেলের দাম বাড়া মানে তো পুরো দেশের পরিবহন খরচ বেড়ে যাওয়া। আর পরিবহন খরচ বাড়লে তো মাঠে উৎপাদিত শাকসবজি থেকে শুরু করে কারখানার পণ্য, সব কিছুর দাম স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যায়। মানে পুরো অর্থনীতিতেই তখন মুদ্রাস্ফীতির একটা বড় ঢেউ আঘাত করবে। এর মানে দাঁড়ায় একদিকে সরকার মজুদ বাড়িয়ে স্বল্পমেয়াদী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে, আর অন্যদিকে নাগরিকদের সংযমের মাধ্যমে ডলার বাঁচিয়ে দীর্ঘমেয়াদী আর্থিক ধাক্কা কমানোর পথ খুঁজছে। ঠিক। কিন্তু এই পুরো আলোচনা থেকে শেষে একটা খুব বড় প্রশ্ন মাথায় আসে। এই যে বারবার আন্তর্জাতিক যুদ্ধের কারণে আমদানিকৃত তেলের মজুদগুড়া, হ্যাঁ, আর জীবনযাত্রায় কাটছাট করার বাধ্যবাধকতা। তাই একদম এই বাধ্যবাধকতা কি ভারতকে আরও দ্রুত বিকল্প এবং নিজস্ব শক্তির উৎসের দিকে ঝুঁকতে বাধ্য করবে? মানে অল্টারনেটিভ এনার্জির দিকে। এটা খুব প্রাসঙ্গিক একটা ভাবনা, তাই না? এই যে বাইরের ঝড়ের ভয়ে বারবার রান্নাঘরের ভাড়ার চেক করার দুশ্চিন্তা, এর থেকে চিরস্থায়ী মুক্তির উপায় কি? নিজেদের উঠোনে ফসল ফলানো নয়। এটা সত্যিই সবার গভীরভাবে ভাবার মতো একটা বিষয়।